দ্য টাইমস অফ ফেলুদা। লালমোহনবাবুর ইচ্ছে ছিল লক্ষণ ভট্টাচার্যের সঙ্গে ফেলুদার আলাপ করিয়ে দেবেন, কিন্তু সেটা আর হলো না, কারণ গণৎকারের দরজায় তালা। আমরা সাগরিকা থেকে বেরিয়ে হোটেল মুখো হলাম। সমুদ্রের ধারে ভিড় হয়ে গেছে এই 15 মিনিটের মধ্যেই, কারণ মেঘ পাতলা হয়ে গিয়ে সূর্যটা উকি মারবো মারবো করছে। ডাইনে রেলওয়ে হোটেলটা দেখা যাচ্ছে। ফেলুদা বলল ওই ভিড়ের বেশিরভাগ লোকই নাকি ওই হোটেলের। আমরা ভিড় ছাড়িয়ে কয়েক পাক যেতেই পেছন থেকে অচেনা গলায় ডাক এলো, মিস্টার মিত্তির। অন্যদের থেকে একটু আলগা হয়ে একপাশে দাঁড়িয়ে একজন লম্বা ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে হাসছেন। বোঝা যাচ্ছে ইনি বেশ কয়েকদিন সমুদ্র তটে ঘোরাফেরা করেছেন, কারণ সানগ্লাসটা খুলতেই চোখ থেকে কান অবধি একটা ফিকে লাইন দেখা গেল, যেখানে চশমার ডাঁটিটা চামড়ার রোদ লাগাতে দেয়নি। ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। প্রায় ফেলুদার মতোই লম্বা, সুপুরুষ বলা চলে। কালো চাপদারি আর গোপটে বেশ বিশেপ করে ছাটা। কালো ট্রাউজারের ওপর চিজ ক্লথের শার্টটা হাওয়াই সেটে আছে শরীরের সঙ্গে। আপনার নাম শুনেছি, বললেন ভদ্রলোক। এসেই ব্যস্ত হয়ে পড়ছেন নাকি? কেন বলুন তো? একটা খুন হয়েছে শুনলাম যে, তাই ভাবলাম আপনি আবার জড়িয়ে পড়লেন কিনা। ফেলুদা হেসে বলল, খুন হলেই তো জড়িয়ে পড়তে ইচ্ছে হয় ঠিকই, কিন্তু কেউ না ডাকলে আর কি করে যাই বলুন। আপনি তো নীলাচলে উঠেছেন। আগে হ্যাঁ। হোটেলে ফিরছেন নাকি? হ্যাঁ, এই যাব। ও আচ্ছা, মানে ভদ্রলোক কি যেন বলতে গিয়ে ইতস্তত করছেন। ফেলুদা বলল, আপনাকে বুঝি আংটি সামালতে হচ্ছে? এটা আমি আগেই লক্ষ্য করেছি। ভদ্রলোক ডান হাতের তলায় 3টে সোনার আংটি নিয়ে রয়েছেন, ফলে বেশ বোকা বোকা দেখাচ্ছে। আর বলবেন না, বললেন ভদ্রলোক। আমাদের হোটেলের বাসিন্দা কালই আলাপ হয়েছে, জলে নামবেন তা বললেন এগুলো নাকি আঙুল থেকে খুলে আসে, তাই বললেন আমাকে ধরুন। বলুন তো কি ঝক্কি। আংটির মালিক যে কে সে আর বলতে হবে না। ওই যে নুলিয়ার হাত ধরে ছপছপ করে এগিয়ে আসছেন তিনি, সোনাই মোড়া মিস্টার হিঙ্গুরানি। ফেলুদাকে দেখে ভদ্রলোক গুড মর্নিং বলে একটা হাঁক দিলেন, তারপর আরও এগিয়ে এসে থ্যাংক ইউ বলে আংটিগুলো ফেরত দিয়ে আঙ্গুলে পড়ে জানিয়ে দিলেন যে গোয়া, ওয়াইকিকি, মায়ামি, আকাপুলকো, নিস ইত্যাদি অনেক জায়গায় সমুদ্রটার অভিজ্ঞতা আছে তার, কিন্তু পুরীর মতো বিচ নাকি কোথাও নেই। নতুন ভদ্রলোকটি এবার হিঙ্গুরানির কাছে বিদায় নিয়ে আমাদের সঙ্গ নিলেন। ফেলুদা বলল, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আমার নাম বললে হয়তো চিনবেন না। একটা বিশেষ লাইনে আমার কিছুটা কন্ট্রিবিউশন আছে, তবে সেটা সকলের জানার কথা নয়। আমার নাম বিলাস মজুমদার। ফেলুদা ভুরু কুঁচকে ভদ্রলোকের দিকে চাইল। আপনার কি পাহাড় টাহাড়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি বলুন তো? ভদ্রলোক অবাক। বাবা, আপনার জ্ঞানের পরিধি দেখছি তো। ফেলুদা বিলাসবাবুর কথা শেষ করতে দিল না। না না, তেমন কিছু নয়। গত মাসখানেকের মধ্যে কোথায় যেন বিলাস মজুমদার নামটা দেখেছি, বোধহয় কোনো পত্রিকায় বা খবরের কাগজে। মনে হচ্ছে তাতে মাউন্টেনিয়ারিং বা জাতীয় কিছু উল্লেখ ছিল। ঠিকই দেখেছেন। আমি মাউন্টেনিয়ারিং শিখেছিলাম দার্জিলিংয়ের ইনস্টিটিউটে। আমার আসল কাজ হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। একটা জাপানি দলের সঙ্গে স্নো লেপার্ডের ছবি তুলতে যাওয়ার কথা ছিল আমার। জানেন, বোধহয় হিমালয়ের হাই অল্টিটিউডের স্নো লেপার্ডের আস্তানায় দেখেছে অনেকেই, কিন্তু আজ পর্যন্ত কোনো ছবি তোলা সম্ভব হয়নি জানোয়ারটার। পথে আর কোনো কথা হলো না। লালমোহনবাবু বারবার সপ্রশংস দৃষ্টিতে লোকটির দিকে দেখছেন, সেটা লক্ষ্য করেছি। হোটেলে ফিরে এসেই ফেলুদা চায়ের অর্ডার দিল। ভদ্রলোক চেয়ারে বসে প্রথমেই পকেট থেকে একটা ছবি বার করে আমাদের দিকে এগিয়ে দিলেন। দেখুন তো, একে চেনেন নাকি? পোস্ট কার্ড সাইজের ছবি। মাটিতে উবু হয়ে বসা চ্যাপ্টা টুপি পরে একটা লোক একটা অদ্ভুত জানোয়ারকে জাপটে ধরে আছে, আর 8-10 জন লোক সেই জানোয়ারটাকে দেখছে। মিস্টার মজুমদার যে লোকটির দিকে আঙুল দেখাচ্ছেন তাকে আমরা চিনি, এর কাছ থেকেই তো আসছি আমরা, বলল ফেলুদা। যদিও চিনতে একটু সময় লাগে, কারণ ভদ্রলোক এখন দাঁড়িয়ে রেখেছেন। মিস্টার মজুমদার ছবিটা ফেরত নিয়ে বলেন, এইটাই জানার দরকার ছিল। বাড়ির গেটে ডিজি সেন নাম দেখলাম, কিন্তু তিনি এই ছবির ডিজি সেন কিনা সেই বিষয়ে শিওর হতে পারছিলাম না। জানোয়ারটি প্যাঙ্গোলিন বলে মনে হচ্ছে, বলল ফেলুদা। ঠিক তো, ওই প্যাঙ্গোলিন নামটা কিছুতেই মনে পড়ছিল না। এরকম পিপি লেখা ভোগ দেখে মনে হয় গায়ে বর্ম পড়ে আছে।
বিলাসবাবু বললেন, প্যাঙ্গোলিনি বটে, নেপালে পাওয়া যায়, কাঠমান্ডুর এক হোটেলের বাইরে তোলা। নেজি সেন ছিলেন তখন ওই হোটেলে, আমিও ছিলাম। আচ্ছা, এটা কবেকার ঘটনা বলুন তো? গত অক্টোবরে আমি গেছি, সেই জাপানি টিম আসবে বলে। জাপানে কাজেও আমার তোলা ছবি টবি বেরিয়েছে। জাপানি দলটা আমার সঙ্গে যোগাযোগ করে, স্বভাবতই আমি খুব উৎসাহিত হয়ে পড়ি, কিন্তু সেসব দিয়ে আর যাওয়া হয়নি। কেন কেন ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন জটায়ু। বুঝলাম, লেপার্ড টেপার্ড শুনে ভদ্রলোক একটা রোমাঞ্চের গন্ধ পেয়েছেন। আর আমার কপাল, বললেন মিস্টার মজুমদার। আর বলবেন না, একটা অ্যাক্সিডেন্টে জখম হয়ে হাসপাতালে পড়েছিলাম 3 মাস। আপনার বা পা কি জখম পা? হঠাৎ প্রশ্ন করলো ফেলুদা। কেন বলুন তো? বাঁ পায়ের শিন বোনটা ভেঙেছিল বটে, কিন্তু আমার হাঁটা দেখলে কি বোঝা যায়? তা যাই না বটে, বলল ফেলুদা। কাল একটা পায়ের ছাপ দেখেছিলাম বালিতে, জুতো পরা পা, সঙ্গে সঙ্গে বাঁ পাশে লাঠির ছাপ। ভাবলাম হয় ন্যাটা, না হয় বাঁ পায়ের জখম। তা আপনি লাঠি ব্যবহার করেন না দেখছি? মাঝে মাঝে করি, বললেন বিলাস মজুমদার, কারণ বালিতে হাঁটতে কষ্ট হয়, কিন্তু 39 বছর বয়সে হাতে লাঠি ধরতে ইচ্ছে করে না। ও আচ্ছা, তাহলে অন্য কেউ হবে হয়তো। অবিশ্বাস্য, সিন মন ভাঙাটাই একমাত্র ইনজুরি নয়। পাহাড়ের গা দিয়ে 500 ফুট গড়িয়ে পড়েছিলাম, একটা গাছের উপর পড়ি, তাই জখমটা তবু কম হয়। এক চাষার ছেলে কয়েকজন হিপিকে খবর দিয়ে তারই আমাকে হাসপাতালে নিয়ে যায়। সিন বোন ছাড়া বাকি 7টা পাঁজরের হাড় আর কলার বোন ভেঙেছিল, থুতনি থেতলে গিয়েছিল। দাঁড়িয়ে রেখেছি ক্ষতচিহ্ন ঢাকবার জন্য। 2 দিন পরে জ্ঞান হয়, স্মৃতিশক্তি তছনছ হয়ে গিয়েছিল। ডায়েরি থেকে নাম ঠিকানা বার করে কলকাতায় বাড়িতে খবর দেয়। এক ভাইপো চলে আসে, তাকে চিনতে পারিনি। হাসপাতালে থাকতে কিছুটা স্মৃতি ফিরে আসে। চিকিৎসার ফলে আরও খানিকটা ইমপ্রুভ করেছি বটে, কিন্তু অ্যাক্সিডেন্টের ঠিক আগেই ঘটনা এখনও ঠিক মনে পড়েনি। যেমন ডিজি সেন বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, সেটা আমার ডায়েরিতে পাচ্ছি, কিন্তু তার চেহারাটা মনে পড়ছে মাত্র 2 দিন আগে। ডিজি সেন কেন গিয়েছিলেন কাঠমান্ডু, সেটা মনে পড়ছে কি? ফেলুদা জিজ্ঞেস করল। আচ্ছা, পুঁথি সংক্রান্ত কোনো ব্যাপারে জানি তো? পুঁথি? একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আচ্ছা জানি, মালাগাতে সেই পুঁথি কি? আরে না না, ফেলুদা হেসে বলল, পুঁথি বা পুঁথি, যাকে পুস্তিকা বলা হয়, হাতে লেখা প্রাচীন বই। ভদ্রলোকের খুব ভালো কালেকশন আছে পুঁথির। ও তাই, বলুন। ভদ্রলোক চুপ করে কি যেন ভাবলেন, তারপর বললেন, কি রকম দেখতে হয় বলুন তো এই পুঁথি? ফেলুদা বলল, সরু, লম্বা, চ্যাপ্টা, ধরুন অনেকটা স্ট্রেট এক্সপ্রেসের একটা কার্টুনের সাইজ, আর চেয়ে একটু ছোট বা বড়ও হতে পারে। সাধারণত শালুতে মোড়া থাকে। ভদ্রলোক আবার চুপ, একদৃষ্টে চেয়ে আছেন টেবিল ল্যাম্পটার দিকে, আর আমরা চেয়ে আছি ভদ্রলোকটির দিকে। বেশ মিনিট খানেক পরে বিলাস মজুমদার বলেন, তাহলে বলি শুনুন। কাঠমান্ডুতে যে হোটেলে ছিলাম, বিক্রম হোটেল, সেখানে ভারী এক অদ্ভুত ব্যাপার ছিল। 2-1টা ঘর ছিল যার চাবি অন্য ঘরে লেগে যেত, যেটা হোটেলে কখনোই হবার কথা নয়। একদিন আমি আমার ঘরের চাবি নিয়ে ভুল করে আমার পাশের ঘরের দরজায় লাগিয়ে ঘোরাতেই দরজাটা খুলে গেল। সেটা ছিল ডিজি সেনের ঘর। প্রথমে ঠিক ধরতে পারিনি, ভাবছি আমার ঘরে এরা কারা ঢুকলো কি করে। আসল ব্যাপারটা বুঝতেই সরি বলে বেরিয়ে আসছি, কিন্তু ততক্ষণে একটা ঘটনা আমি দেখে ফেলেছি। হাটে বসে আছেন মিস্টার সেন, আর চেয়ারে 2টি অচেনা লোক। তাদের একজন কার্ডবোর্ডের বাক্স থেকে একটা প্যাকেট বার করছে। যতদূর মনে পড়ে প্যাকেটটা ছিল লাল, তবে সেটা কাগজ কি কাপড় তা মনে নেই। ফেলুদা প্রশ্ন করলো, আচ্ছা তারপর? তারপর ব্ল্যাঙ্ক। অনেক চেষ্টা করে মনে করতে পারিনি। এরপরের মেমোরি হচ্ছে হাসপাতালে জ্ঞান হওয়া। লালমোহনবাবু হঠাৎই ভীষণ ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, আরে মশাই, এমন ভালো গণৎকার রয়েছে এই পড়িতে, আপনি আর তার কাছে যান না একবারটি? যা ভুলে গেছেন সব ডিটেলে বলে দেবে। আচ্ছা, কার কথা বলছেন বলুন তো? লক্ষণ ভট্টাচার্য, দি গ্রেট। ওই ডিজি সেনের বাড়ির 1তলার ভাড়াটে। যদি দ্বিধা হয় তো বলুন, আমি অ্যাপয়েন্টমেন্ট করে আমিই আপনাকে নিয়ে যাব। আপনি একবার ট্রায়াল দিয়ে দেখুনই না। বলছেন? ভদ্রলোকে যেন আইডিয়াটা ভালো লেগেছে। 100 বার, বললেন লালমোহনবাবু। আপনার কপালে ওই আঁচিলটার ওপর আঙ্গুল রেখে সব গড়গড় করে বলে দেবেন। এটা এতক্ষণ বলা হয়নি যে বিলাসবাবুর কপালের ঠিক মাঝখানে একটা আঁচিল। হঠাৎ দেখলে মনে হয় ভদ্রলোক বুঝি টিপ পড়েছেন। ভদ্রলোক কি ভিজিটর অ্যালাউ করেন? ফেলুদা প্রশ্ন করল। লালমোহনবাবু বললেন, হোয়াই নট? আপনি আর তপিস যাবেন তো? সে আমি ওকে বলে রাখবো, কোনো চিন্তা নেই। ঠিক হলো, আজই সন্ধ্যে 6টায় অ্যাপয়েন্টমেন্ট করা হবে। ভদ্রলোকের ফি 5 টাকা 75। শুনে বিলাসবাবু হেসেই ফেলেছিলেন, কিন্তু ফেলুদা হিসেব করে দেখিয়ে দিল 10 জন খদ্দের হলো ভদ্রলোকের মাসিক আয় হয়ে যায় প্রায় 2000 টাকা।
আমি কিন্তু বেশ বুঝতে পারছিলাম নিজের ভাগ্য গণনা করবার ইচ্ছা না থাকলেও ফেলুদা কিন্তু এই বিলাস মজুমদারের স্মৃতি উদ্ধার হয় কিনা দেখবার জন্যই কৌতূহল রয়েছে। আজ ঠিকই করে রেখেছিলাম যে বিকেলে একটু মন্দিরের দিকটায় যাব। মন্দিরের চেয়েও রথটা দেখার ইচ্ছে বেশি। ফেলুদার কাছেই শুনলাম যে বিশাল রথ নাকি প্রতিবারই রথযাত্রার পর ভেঙে ফেলা হয় আর তার কাঠ দিয়ে খেলনা তৈরি করে বাজারে বিক্রি করা হয়। পরের বছর আবার ঠিক এইরকমই নতুন রথ তৈরি হয়। যাবার পথে ফেলুদাকে কেন যেন অন্যমনস্ক মনে হচ্ছিল। হয়তো এই 2 দিন নতুন আলাপিদের সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে সেগুলো ওর মাথায় ঘুরছিল। একটা কথা ওকে না বলে পারলাম না। আচ্ছা ফেলুদা, নেপালটা কীরকম বারবার এসে পড়ছে তাই না? যে লোকটা খুন হলো সে নেপালের লোক। বিলাসবাবু কাঠমান্ডু গিয়েছিলেন। দুর্গাপতিবাবু ঠিক সেই সময়টাই কাঠমান্ডুতে ছিলেন। কিন্তু ফেলুদা থামিয়ে দিয়ে বলল, তুই কি এতে কোনো তাৎপর্যপূর্ণ কিছু খুঁজে পেলি নাকি? না না, তবে সমপাত মানে জানিস? না তো। সমপাত হল ইংরেজিতে যাকে বলে কোয়াইন্সিডেন্স। যতক্ষণ না আরও এভিডেন্স পাওয়া যাচ্ছে ততক্ষণ কাঠমান্ডুর ব্যাপারটা একটা কোইন্সিডেন্স বলে ধরতে হবে, বুঝলি? বুঝেছি ফেলুদা। পুরীর বিখ্যাত হ্রদ দেখে মন্দিরের সামনে বিশাল চওড়া রাস্তার একপাশে দোকানগুলোয় ঘুরে ঘুরে পাথরে তৈরি খুদে খুদে মূর্তি, কোনা রকমের চাকা এসব দেখেছি। এমন সময় সাব ইন্সপেক্টরের মৃত্যুঞ্জয় মহাপাত্রের আবির্ভাব। হঠাৎ চিনতে পারিনি, কারণ এই ফাঁকে কখন যেন চুল ছেটে এসেছেন। আমাদের এক দূর সম্পর্কের কাকা আছেন যিনি হেয়ার কাটিং সেলুনে চেয়ারে বসলেই ঘুমিয়ে পড়েন। ফলে নাপিত বেহিসাবি কিছু করলেও টের পান না। ঘুম ভাঙার পর অবিশ্বাস্য প্রতিবারই কুরুক্ষেত্র বেঁধে যায়। মহাপাত্রকে দেখে মনে হলো এনারও সে বাতিক আছে। ফেলুদা ভদ্রলোককে দেখে জিজ্ঞেস করলো, তদন্ত এগোলো? মেহরানি রোডের মিস্টার স্বর্গের কি বললেন? ইনফরমেশন এসেছে আজ 2:30, বললেন মহাপাত্র। 14 নম্বর মেহরানি রোড হলো একটা ফ্ল্যাট বাড়ি। সব শুদ্ধ 8টা ফ্ল্যাট। সরকার থাকেন 3 নম্বরে। দিন 7 হলো ওর ঘর তালা বন্ধ, প্রায় নাকি বাইরে যান। তা এবার কোথায় গেছেন জানতে পারলেন? পুরী বটে। কে বলল? 4 নম্বরের বাসিন্দা। তাকে নাকি বলেছে চেঞ্জে যাচ্ছে। আচ্ছা, চেহারাটা কেমন সেটা জানতে পারলেন কিছু? আগে হ্যাঁ, লম্বা, মাঝারি রং, দাড়ি গোঁফ নেই, বয়স 35 থেকে 40। এ ধরনের বর্ণনার অবিশ্বাস্য কোনো মূল্য নেই। পেশা বলে ট্রাভেলিং সেলসম্যান। কি সেল করে তা কেউ জানে না। বছরখানেক হলো ওই ফ্ল্যাটে এসেছে। আর রুমচাঁদ সিং, সে এসেছে এখানে গতকাল সকালে। বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে ছিল, ভাড়া চুকোয়নি। কাল রাত্রে নাকি একটা ফোন করতে চেয়েছিল হোটেল থেকে, ফোন খারাপ ছিল। শেষে একটা ডাক্তারি দোকান থেকে কাজ সারে কম্পাউন্ডার পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু খদ্দের ছিল বলে কি কথা হয়েছে তা শোনেননি। 11টা নাগাদ হোটেল থেকে বেরোই, আর ফেরেনি। ঘরে একটা সুটকেস পাওয়া গেছে, তাতে জামা কাপড় রয়েছে কি 2টো টেরিলিনের শার্ট। থেকে মনে হয় লোকটা বেশ শৌখিন ছিল। সেটা কিছু আশ্চর্য না, বলল ফেলুদা। আজকাল ড্রাইভারের মাইনে আপিসের কেরানির চেয়ে অনেক বেশি। কথাই ছিল রেলওয়ে হোটেল থেকে বিলাসবাবুকে আমরা তুলে নেব। 6টা বাজতে 15 মিনিটে আমরা হোটেলে গিয়ে হাজির হলাম। ব্রিটিশ আমলের হোটেল। এখন রং ফেরানো হলেও চেহারায় পুরনো যুগের ছাপটা রয়ে গেছে। সামনে বাগান, সেখানে রঙিন ছাতার তলায় বেতের চেয়ারে বসে হোটেলের বাসিন্দারা চা খাচ্ছে। তারই একটা থেকে উঠে পাশের চেয়ারে বসা 2জন সাহেবকে এক্সকিউজ মি বলে বিলাসবাবু আমাদের দিকে এগিয়ে এলেন। চলুন, কপালে কি আছে দেখা যাক। আজ লালমোহনবাবু আমাদের গাইড, তাই তার হাবভাব একেবারে পাল্টে গেছে। দিব্যি গড়গড়িয়ে সাগরিকার গেট দিয়ে ঢুকে বাগানের মধ্যিখানে নুড়ি ফেলা পথ দিয়ে শটাং গিয়ে বারান্দায় উঠে কাউকে না দেখে একটু থতমত খেয়ে তৎক্ষণাৎ আবার নিজেকে সামলে নিয়ে সাহেবী মেজেছে কই হ্যাঁ বলতেই বাঁ দিকে একটা দরজা খুলে গেল। স্বাগতম। বুঝলাম ইনি লক্ষণ ভট্টাচার্য। পরনে সিল্কের লুঙ্গি আর চিকেনের কাজ করা সাদা আত্মীর পাঞ্জাবি। মাঝারি হাইটের চেহারার বিশেষত হলো সরু গোঁফটা, যেটা ঠোঁটের দুপাশ দিয়ে প্রায় 1/2 ইঞ্চি নেমে এসেছে নিচের দিকে। লালমোহনবাবু আলাপ করাতে যাচ্ছিল, ভদ্রলোক বাধা দিয়ে বলেন, ওটা ভেতরে গিয়ে হবে। আসুন।